ইউএসসিআইএস এর কাছে আমরা যখন যাই তখন এই প্রশ্নটি করা হয় যে আপনি এই ফর্মের নম্বরটি কিভাবে পেয়েছেন। কেন এই প্রশ্নটি করে, এর কনসিকুয়েন্স কি, যারা আমাদেরকে সহায়তা করে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে পারে। লাইসেন্স অ্যাটর্নি ছাড়া যদি ইমিগ্রেশনের বিষয়ে পরামর্শ করে থাকে অথবা কোন ফর্মটি ইউজ করতে হবে কোন কাজে সেটি যদি আইনগত পরামর্শ দিয়ে থাকে এবং ইউএসসিআইএস এর অফিসাররা কিন্তু সেই ইনফরমেশন গুলো গ্যাদার করছে, এতে করে হবে কি তারা যারা এটা বিহাইন্ডে আছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ কোড অর্থাৎ যারা এটা সহায়তা করবে, টাইটেল 20, অধ্যায় 5, উপঅধ্যায় 14, ইমিগ্রেশন সহায়তা পরিষেবা, এগুলো তো অনুসরণ করতে হবে তাদেরকে। যদি বলে যে তুমি ফর্মের নাম্বারটা পেলেন কিভাবে আপনি, তখন যদি বলে যে আমি গুগল রিসার্চ করে অথবা আমার পড়াশোনা করে আমার যে রিসার্চের মাধ্যমে আমি খুঁজে পেয়েছি, এতে কোনো অফেন্স নেই। ছোট্ট একটা প্রশ্নের মাধ্যমে আপনার আবেদন বা আমার আবেদন বাতিল হতে পারে। ইউএসসিআইএস এর এই নতুন কৌশলটি কেন, এই ধরনের প্রশ্ন কেন জিজ্ঞাসা করছে, এর পেছনে কারণ কি? আমরা যারা বিভিন্ন আবেদন বিভিন্ন নিজে ছাড়াও অন্যান্য ব্যক্তির মাধ্যমে যখন আমরা আবেদন করে থাকি, ইউএসসিআইএস এর কাছে আমরা যখন যাই তখন এই প্রশ্নটি করা হয় যে আপনি এই ফর্মের নম্বরটি কিভাবে পেয়েছেন। কেন এই প্রশ্নটি করে, এর কনসিকুয়েন্স কি, যারা আমাদেরকে সহায়তা করে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে পারে, এই বিষয়গুলো আপনার কাছ থেকে শুনতে চাই, যাতে করে ভবিষ্যতে আমরা ভবিষ্যতের জন্য সতর্ক হতে পারি। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ আনা ভাই, এটা একটি খুবই ইন্টারেস্টিং বিষয়। রিসেন্টলি যেটি দেখা গিয়েছে, ইউএসসিআইএস যখন অ্যাপ্লিকেন্টকে ইন্টারভিউতে কল করে এবং যখন দেখা যায় ওই অ্যাপ্লিকেশনটি কোনো অ্যাটর্নি দ্বারা কমপ্লিট করা হয়নি, জাস্ট এটা কোনো একটা নন অ্যাটর্নি দ্বারা প্রিপেয়ার করেছে অথবা এটাতে কোনো প্রিপেয়ারের নাম নাই, তখন কিন্তু দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন অফিসাররা ওই অ্যাপ্লিকেন্টকে ওই জানার চেষ্টা করে যে এই অ্যাপ্লিকেশনটি কে প্রিপেয়ার করেছে এবং কিভাবে জানলো যে এই অ্যাপ্লিকেশনটি করতে এই নাম্বারের ফর্মটি লাগে। এটি কিন্তু এখন কি বেশ ভালোই ভাবে ইউএসসিআইএস এই বিষয়ে কোয়ারি করছে অ্যাপ্লিকেন্টদেরকে। আপনি যেটা বললেন, এতে করে কিন্তু অ্যাপ্লিকেন্ট এবং যারা কিনা এই ধরনের কাজের সাথে জড়িত আছে বোধহয় কিন্তু এটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এই যে যারা ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করছে এবং নাম্বারটা বলে দিচ্ছে যে তোমার এই ভিসা এক্সটেনশনের জন্য ফর এক্সাম্পল I-539 ফর্মটি লাগে, এটি কিন্তু একজন ভিজিটর এদেশে আসার সাথে সাথে কিন্তু এটা জানার কথা নয়। কেউ না কেউ তাকে একজন বলেছে। যদি একজন লাইসেন্স অ্যাটর্নি বলে ইট ইজ ওকে, এতে কোনো সমস্যা নেই এবং তাকে একজন অ্যাটর্নি সেভাবে আইনগতভাবে পরামর্শ দিতেই পারে। কিন্তু দেখা গেল একজন অ্যাপ্লিকেন্ট ভিসা এক্সটেনশনের জন্য আবেদন করলো, দেখা গেল যে একজন নন অ্যাটর্নি সেই ফর্মে সাইন করলো অথবা কেউই সাইন করলো না, তখন কিন্তু ইন্টারভিউতে যখন ওই অ্যাপ্লিকেশনটি যায় তখন কিন্তু অফিসাররা ওই বিষয়টি এখন বর্তমানে কোয়ারি করছে এবং যদি সেটা ইমিগ্রেশন অফিসাররা কিন্তু যদি এটা ফাইন্ড আউট করতে পারে এবং যে এটা একটা নন অ্যাটর্নি ফিল আপ করেছে এবং তাকে ওই ফর্মের নাম্বারটি বলেছে, তারা কিন্তু জানার চেষ্টা করছে যে নাম্বারটি কে বলেছে। এটা একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে যদি কেউ ইমিগ্রেশনের ফর্ম টাইপিং এর সহায়তা করে কিন্তু আইনগতভাবে কিন্তু ওই ফর্মের নাম্বার বলার কিন্তু অধিকার নাই, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ওই অ্যাপ্লিকেন্টের কাছ থেকে আপনার শোন স্টেটমেন্ট একটা নিয়ে কিন্তু একটা এভিডেন্স জড়ো করছে যাদের ওই এবং যে ব্যক্তিটি তাকে সহায়তা করেছে তাদের নাম ঠিকানাও কিন্তু তারা নিয়ে নিচ্ছে। এতে করে হবে কি, কারণ হচ্ছে এই যে একটা যে সহায়তা করছে এবং সেটা কিনা তারা দেখছে যে আইন ভঙ্গ হচ্ছে কিনা, এবং অবভিয়াসলি যদি কেউ সেটা লাইসেন্স অ্যাটর্নি ছাড়া যদি ইমিগ্রেশনের বিষয়ে পরামর্শ করে থাকে অথবা কোন ফর্মটি ইউজ করতে হবে কোন কাজে সেটি যদি আইনগত পরামর্শ দিয়ে থাকে এবং ইউএসসিআইএস এর অফিসাররা কিন্তু সেই ইনফরমেশন গুলো গ্যাদার করছে, এতে করে হবে কি তারা যারা এটা বিহাইন্ডে আছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এটার কারণ হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের যে ল, যেটা অ্যাজ এ লয়ার যারা লাইসেন্স অ্যাটর্নি তারা তো পারবে যে কোনো ক্লায়েন্টকে সহায়তা করতে, কিন্তু নন অ্যাটর্নিদের ও ইমিগ্রেশনে কাজ করার সুযোগ রয়েছে, সেটি কিন্তু খুবই একটা লিমিটেড পর্যায়ে
যেটা কিনা নিউ ইয়র্ক স্টেটের আপনার যে ইমিগ্রেশন আবার প্রিপেয়ারার অথবা অ্যাসিস্ট্যান্ট, তারা কিনা শুধু টাইপ করার ক্ষেত্রে হেল্প করতে পারে ইমিগ্রেশন ফর্মের, সেটার যে প্রভিশন রয়েছে সেটার ক্ষেত্রে হচ্ছে আপনার 50,000 তাদেরকে বন্ড নিতে হবে এবং ক্লায়েন্টের সাথে একটা প্লেন পেপারে কন্ট্রাক্ট থাকতে হবে এবং কত ফি নিচ্ছে সেটারও একটা তাদের বোঝাপড়া থাকতে হবে এবং ক্লায়েন্ট চাইলে উইদিন 3 days এর মধ্যে তার কন্ট্রাক্টটি বাতিল করে ওরা রিফান্ড দাবি করতে পারে এবং স্পষ্টভাবে ওই যে ব্যক্তিকে টাইপিং এ সহায়তা করছে তাকে বলতে হবে যে আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট নই, কোনো অ্যাটর্নি নই, আমি কোনো আইনগত পরামর্শ আপনাকে দিচ্ছি না, এটি কিন্তু স্পষ্টভাবে ডিক্লারেশন দিতে হবে। তবেই কিন্তু সেই ওই ব্যক্তিকে ইমিগ্রেশনের কোনো ফর্মের টাইপিং এর কাজে সহায়তা করতে পারে। এখানে তো ইয়ে আছে যে সরকারকে আপনি যেগুলো বললেন তার বাইরেও আমি দেখছি যে সরকারকে জমা দেওয়া সমস্ত নথির অনুলিপি ক্লায়েন্টকে দিতে হবে চাহিদা মাত্র, তারপরে সমস্ত নথি জি যে এবং ফর্ম 3 বছর ধরে সংরক্ষণ করতে হবে এবং ক্লায়েন্টের অনুরোধে তা বিনামূল্যে প্রদান করতে হবে। এগুলো এই বিধানগুলো রয়েছে এবং এটি কিন্তু আবার অনেক সময় কিন্তু স্টেট থেকেও কিন্তু ইন্সপেক্টর এসে কিন্তু এটা আপনার অনেক সময় আপনার ইন্সপেকশনে আসে এবং এরকম অনেক সময় দেখা গিয়েছে বিভিন্ন অফিসে তারা কিন্তু আন্ডার কভারে গিয়েও কিন্তু জিজ্ঞাসা করে অনেক সময় যে আমি আমার পরিবারের জন্য আবেদন করতে চাই, কোন ফর্মটা ইউজ করব। অনেক সময় কিন্তু ওই অফিসগুলো কিন্তু বলে দেয় যে I-130, তখনই কিন্তু অনেক সময় তারা $1,000 থেকে $1,500 কিন্তু সাথে সাথে ফাইন করে দেয় ওই অফিসকে। তুমি এক্ষেত্রে যে নিউ ইয়র্ক সিটির যে ইমিগ্রেশন সহায়তা যেটা আছে প্রদানকারী, নিউ ইয়র্ক সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ কোড অর্থাৎ যারা এটা সহায়তা করবে, টাইটেল 20, অধ্যায় 5, উপঅধ্যায় 14, ইমিগ্রেশন সহায়তা পরিষেবা, এগুলো তো অনুসরণ করতে হবে তাদেরকে। রাইট, এটা হ্যাঁ এটা বিধানের বলেই তারা ওই অতটুকু লিমিটেড একটা তাদের স্কোপ রয়েছে সহায়তা করার জন্য। এবং এই যে আপনার যদি কেউ যদি এই প্রেক্ষাপটে এবং এই ধরনের একটা অনুমতি নিয়েও যদি আইন ভঙ্গ করে, যেমন এখানে বলা রয়েছে যে কোনো তাদেরকে ক্লায়েন্টকে বলতে হবে যে আমি কোনো লয়ার নই, আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট নই, যদি তারা আনঅথরাইজড ল প্র্যাকটিস করে সেক্ষেত্রেও কিন্তু শাস্তির বিধান রয়েছে। সেক্ষেত্রে কিন্তু যেটা আপনার এডুকেশনাল ল এবং জুডিশিয়াল যে ল সেটার আন্ডারে কোনো ব্যক্তি যদি অ্যাটর্নি না হয়েও যদি আনঅথরাইজড প্র্যাকটিস করে সেক্ষেত্রে কিন্তু প্রথমবারের জন্য হয়ে থাকলে সেক্ষেত্রে 4 বছর ম্যাক্সিমাম ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং এটাকে ক্লাস ই ফেলোনি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আপনি যেটা বললেন যে যারা আমরা সহায়তা করে থাকে তাদের বিষয়ে, কিন্তু এক্ষেত্রে আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে যে ধরুন যে আমাদের এই দেশে তো আমরা নানানভাবে পড়াশোনা করে থাকি, অনেক বিষয়ে জ্ঞান অর্জন করে থাকি এবং শুধুমাত্র পড়াশোনা বা এই ক্ষেত্রে নয়, আমরা যদি সাংসারিক কাজেও আসি আমাদেরকে সব কিছুই, আমাদের রান্নাও করতে হয়, আমাদেরকে বাথরুমের কাজও করতে হয়, আমাদেরকে ওই স্যানিটেশনের বিষয়গুলো জানতে হয় বা বাসার সংস্কারের কাজগুলো জানতে বুঝতে হয়, অর্থাৎ আমাদেরকে সবই করতে হয়। এক্ষেত্রে যদি আমি নিজেকে ডেভেলপ করি, পড়াশোনা করে নিজেই এই ফর্মগুলো যদি আমি সংগ্রহ করি এবং পূরণ করে জমা দিই, সেক্ষেত্রে তাহলে এই ইউএসসিআইএস আমার ক্ষেত্রে কি করবে? না, যেটা বললাম যে আপনি যেটা বললেন যে টাইটেল 20 নিউ ইয়র্ক স্টেটের সেটি বিধান রয়েছে, যদি চাই কেউ, আপনি আপনার প্রশ্নটি পুরোপুরি পরিষ্কার হয়নি যে আপনি নিজে করতে যাচ্ছেন না কাউকে সহায়তা করতে চাচ্ছেন। আমি নিজেই আমার নিজেরটা করব, তখন কি ইউএসসিআইএস এই ধরনের প্রশ্ন করতে পারে কি না? আমি হয়তো কোনো সহায়তাকারীর কাছে গেলাম না, কোনো অ্যাটর্নির কাছে গেলাম না, আমি নিজেই জেনে শুনে হয়তো করে সাবমিট করেছি এবং ইউএসসিআইএস এর কাছে যদি যাই তখন কি এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে কিনা? হ্যাঁ, আমি যেটা আমাদের যেটা আজকে আলোচনার শুরুতে যেটা বিষয়বস্তু ছিল যে অফিসার জিজ্ঞাসা করবে যে এই ফর্মটি কে ফিল আপ করেছে। এখন যদি কোনো ব্যক্তি কোনো অ্যাপ্লিকেন্ট বলে যে আমি নিজেই ফিল আপ করেছি, এখন যদি বলে যে তুমি এই ফর্মের নাম্বারটা পেলেন কিভাবে আপনি, তখন যদি বলে যে আমি গুগল রিসার্চ করে অথবা আমার পড়াশোনা করে আমার যে রিসার্চের মাধ্যমে আমি খুঁজে পেয়েছি,
এতে কোনো অফেন্স নেই, এতে সে কারণ ইউএস সংবিধানের মাধ্যমেই কিন্তু অ্যালাউ করা আছে প্রতিটি ব্যক্তি কিন্তু সেলফ রিপ্রেজেন্টেশন, নিজের কেসে, নট অনলি ইমিগ্রেশন, যে কোনো ক্রিমিনাল সিভিল প্রসিডিংসে কিন্তু যে কোনো ব্যক্তি চাইলে তার নিজের মামলা নিজে পরিচালনা করতে পারে, এতে কোনো আইনগত বাধা নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।